আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম যে তরুণ প্রজন্ম কি ভাবছে আমাদের নতুন বাংলাদেশকে নিয়ে, এবং আমাদের এর আগে দুজন অতিথি ছিলেন, প্রেস ক্লাবের যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং চেম্বারের যিনি প্রেসিডেন্ট, এবং আমরা তরুণ নতুন পুরাতন মিলে ওই যেটা ব্যারিস্টার তাসফির বলছিলেন যে আমাদের যদিও আন্দোলন করছে সমন্বয় কমিটি 17 জনের এখনকার যে কমিটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার, বাট আমাদের 18 কোটি মানুষকে ইনক্লুডিং প্রবাসীদেরকে দায়িত্ব নিতে হবে নতুন বাংলাদেশকে নতুনভাবে সাজানোর জন্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি ওনাদের কাছে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, আমাদের মিশনগুলোকে বলতে চাই। আমাদের সেই মিশন বলতে আমি হাইকমিশনকেও বলি, আর আমাদের নিজস্ব অ্যাসেট বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওনাদেরকেও বলি, বিমান বিএনপির না, বিমান আওয়ামী লীগের না, বিমান জামাত ইসলামের না, বিমান বাংলাদেশের। সো আপনারা যদি মনে করেন যে আজকে জামাত ক্ষমতা আসছে, জামাতকেই শুধু তোষামোদি করবেন, ফ্যাসিলিটি দিবেন হাইকমিশনে, আই বিলিভ এটা একটু বন্ধ করুন। রিকোয়েস্ট, আপনি হাইকমিশনের কাউন্সিলর বলুন, অফিসার বলুন, আপনি এমপ্লয় বলুন, আপনি দায়িত্বে আছেন ইনচার্জ বলুন, আপনি এখানে আসছেন আমাদের গার্ডিয়ান হিসেবে। সরকার আপনাকে বাংলাদেশের পক্ষে যে কাজগুলো করতে বলছে সেটা করার জন্য। কিন্তু আমি অবাক হয়ে যাই যে সরকারই আসে, লাইক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন, বা আমাদের যখন বিশ্ববিদ্যালয়ে ভিসি নির্বাচিত হন, ও মাই গুডনেস, মানে দলের একজন নেতা কতটুকু অনুগত, তার চেয়ে 500 গুণ বেশি অনুগত ভিসি মহোদয় দলের জন্য। তাহলে উনি কিভাবে একজন ভিসি, উনি কিভাবে একটা ইউনিভার্সিটি টিচার? সেম আমি আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত হাইকমিশন ইউকে, ইউরোপ বা আদার্স কান্ট্রিতে আছেন, আপনাদের কাছে করজোড়ে রিকোয়েস্ট যে অ্যাটলিস্ট এখন তো একটু আমাদের সবার লেসন হয়েছে, সেই ছাত্ররা আমাদেরকে একটা বড় শিক্ষা দিয়েছে, অনেক বড় একটা লেসন দিয়েছে। সেটি হচ্ছে যে আপনারা আপনার গার্ড ধরে রাখবেন। সেই গার্ডটা হচ্ছে আপনি সবার, আপনি বাংলাদেশিদের, আপনি প্রবাসী বাংলাদেশিদের, আপনি কোনো দলের না। এবং স্বাধীনতা দিবসের প্রোগ্রামে শুধুমাত্র যে একটা গোষ্ঠী দায়িত্ব পাবে, একটা গোষ্ঠী অংশগ্রহণ করতে পারবে, দ্যাটস রং। বাংলাদেশিরা দায়িত্ব পাবে, বাংলাদেশিরা অংশগ্রহণ করবে। সো আমি বিশ্বাস করি যারা মিশনের দায়িত্বে আছেন তারা শুনতে পাচ্ছেন। ছাত্রদের শিক্ষা থেকে আপনারা একটু শেখেন যে আপনাকে অ্যাজ এ বাংলাদেশে এখানে পাঠানো হয়েছে, নট একটি পলিটিক্যাল দলের প্রতিনিধি হিসেবে বা প্রেসিডেন্ট হিসেবে পাঠানো হয় নাই। সেম ইউনিভার্সিটির ভিসিদের ক্ষেত্রেও। যাই হোক, আমি আবার যাচ্ছি, ব্যবসা নিষেধ করবো আপনার কাছে। যে বিষয়টা আমি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে টর্চার বা হিউম্যান রাইটস ভায়োলেশন বাংলাদেশে হয়েছে, এবং আপনি কি মনে করেন এই সরকার বা এই নতুন প্রজন্ম আয়নাঘর বন্ধ করতে পারবে? এবার আরেকটা কথা বলি, বুয়েটে যখন আরবকে হত্যা করা হয়, তারপর আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, এটা আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটা রিপোর্টও জমা দেওয়া হয়েছে যে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে একটা রুম আছে কার? যে প্রেসিডেন্টের জন্য, এবং সেখানে সে নিয়ে আপনি অন্য দলের আপনাকে নিয়ে টর্চার করা হবে। সেই টর্চার র্যাগিং আরেকটা যে টর্চার হচ্ছে যে আপনাকে ওখানে নিয়ে মারা হবে, এবং এই টর্চারের কারণে কিন্তু আরবা মারা গেছে। প্লিজ। আচ্ছা, তার আগে আমি একটু বলতে চাই, আপনি বাংলাদেশের হাই কমিশনারের কথা মেনশন করে বলছিলেন, বাট আমার কাছে বাট আমার কাছে মনে হয় আমি সম্পূর্ণ যারা আমলা আছেন, যারা সিভিল সার্ভেন্ট আছেন, তাদের সবার উদ্দেশ্যে বলতে যাচ্ছি, আমার কাছে মনে হয় আমরা একটা গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখছি, আমরা একটা ফেয়ার ইলেকশনের স্বপ্ন দেখছি। সেই সাথে আমার কাছে মনে হয় আমাদের এই জিনিসটাও বোঝা উচিত যে আমাদের দেশে কিন্তু কখনোই সেপারেশন অফ পাওয়ারের প্র্যাকটিস ছিল না। এটা আমরা কখনোই বুঝ অবস্থায় দেখি নাই। সব কিছুতেই কিন্তু আমরা একটা ওভারল্যাপিং দেখে এসেছি, সেটা ইউনিভার্সিটি থেকে স্টার্ট করে আপনার সরকারি ভবন থেকে স্টার্ট করে হসপিটালেও যদি আপনি যান, ওখানেও কিন্তু একটা পলিটিক্যাল পাওয়ার আমরা দেখে এসেছি বা আধিপত্য দেখে এসেছি। আমার কাছে মনে হয় যারাই সরকার গঠন করবে বা যারা এখন পলিসি মেকিংয়ে কাজ করবে, তাদের এই জিনিসটা মেক শিওর করতে হবে যাতে করে বাংলাদেশে সেপারেশন অফ পাওয়ারের একটা প্র্যাকটিস আসে। এটা হয়তো একদিন, 2 দিনে, 3 মাসে আসবে না, বাট গ্র্যাজুয়ালি আমার কাছে মনে হয় সেপারেশন অফ পাওয়ারটা আমাদের প্র্যাকটিস করা উচিত। তাহলেই কিন্তু এই যে আপনার আজকে মনে হচ্ছে যে যখন রিয়েলিটি যেটা আমরা সবাই ফেস করছি, এটা শুধু আপনি না, যারা সাধারণ জনগণ হয়তো পাসপোর্ট রিনিউ করতে যাচ্ছে বা কোনো একটা কাজের জন্য যে কোনো অফিসে যাচ্ছে, তারা কিন্তু সেম জিনিসটাই ফেস করছে। হয়তো আমি ফেস করি না মিডিয়ার কারণে, কিন্তু আম জনতা কিন্তু ফেস করছে, কন্টিনিউয়াসলি করছে। আজকে হ্যাঁ, মিডিয়াই তো মানুষ, আপনারা তো রিপ্রেজেন্ট করছেন, তাই না, সাধারণ জনগণকে। সো আমার কাছে মনে হয় যে প্রতিটা সেক্টরে যার যেই দায়িত্ব আছে সেটা বিচারক
থাকলে বিচারক ভূমিকা, যদি প্রশাসন হয় প্রশাসনের ডিফারেন্ট ভূমিকা, যারা পলিসি মেকিং করবে তাদের ডিফারেন্ট ভূমিকা, যারা পলিটিক্যাল পার্টি আছে নিউট্রাল না, যে যার দায়িত্বে আছে তাকে সেই দায়িত্ব পালন করতে কিভাবে দায়িত্ব মাইন্ড देयर ओन বিজনেস। আমি না মাইন্ড देयर ओन বিজনেস হলে কি হয় জানেন, ধরুন এখন তাহলে তো আপনি সেপারেশন অফ আমি এটা পক্ষে, কিন্তু আমি চাচ্ছি তা আপনাকে এই আরেকটা কথা আমি শুধু বলতে চাই, সেটা হচ্ছে আমরা সবকিছুতে ওভারল্যাপ করে ফেলি, পলিটিক্যাল পার্টি, গভর্নমেন্ট এবং সরকারি কর্মচারী, আমরা সবকিছু একসাথে মিলিয়ে ফেলি। ফর এক্সাম্পল, এখানে একজন সরকারি কর্মকর্তা কাজ করছে, কোন গভর্নমেন্ট আসছে সেটা তাকে বদারও করছে না, কারণ সে এই দেশে বা বিভিন্ন যেখানে উন্নত দেশ না, উন্নত দেশের না, বাংলাদেশের কথা তো বলছি না আমি, উদাহরণ দিচ্ছি আপনাকে। কিন্তু বাংলাদেশে এই ঘটনাটা দেখেন, এখন যখন সরকার বদল হয়ে গেল, রাতের মধ্যে সেকেন্ডের মধ্যে আমরা দেখছি সবাই এখন এয়ারপোর্টে দৌড়াচ্ছে। কেন? অন্যান্য দেশে যখন সরকার চেঞ্জ হয় তখন তো এই জিনিসটা হয় না, আমাদের দেশে কেন হচ্ছে? কারণ আমাদের দেশে সবকিছুতে ওভারল্যাপিং, সবকিছুতে যার পাওয়ার আছে, হ্যাঁ, করাপশন। সো আমরা যখন পলিসি মেকিং করছি, যখন সেপারেশন অফ পাওয়ারের প্র্যাকটিসটা আসবে, তখন গ্র্যাজুয়ালি দুর্নীতিটাও কমে আসবে, এবং দুর্নীতিটা যখন কমে আসবে তখন এই যে আপনার তৃণমূল পর্যায়ে ঘুষ, সুদ, তারপরে এই যে আপনার এই যে যখন আপনারা বললেন যে আপনারা কাকে আর কি দেখতে চাচ্ছেন পলিসি মেকিংয়ে, এই যে একটা গভর্নমেন্টও যখন ফর্ম করবে, যখন একটা পলিটিক্যাল পার্টিও নমিনেশন দিবে, তখনও কিন্তু সে দুর্নীতি করছে, যে কে আমাকে কয় লাখ টাকা ডোনেশন দিচ্ছে, আমি তাকে নমিনেশন দিয়ে দিচ্ছি, কিন্তু আমি কিন্তু দেখছি না আসলে সেই ব্যক্তিটা যোগ্য কিনা, তার শিক্ষাগত যোগ্যতা আছে কিনা, সে আমাদের দেশকে বা আমাদের যেই ডিপার্টমেন্টে আমি তাকে দিচ্ছি সেই ডিপার্টমেন্টের কাজটা সে বুঝছে কিনা, সেই ডিপার্টমেন্টকে সে রিপ্রেজেন্ট করতে পারছে কিনা, পারফেক্ট কিনা। এক্স্যাক্টলি। সো দুর্নীতিটা আসে কিন্তু এটা একটা সাইকেল। এটা শুরু হয় আপনার এই যে পাসপোর্ট বানাইতে যাচ্ছেন, আপনার এনআইডি কার্ড বানাইতে যাচ্ছেন, এখান থেকে শুরু হয়। আপনি টিনেজ বয়স থেকে এগুলো দেখে দেখে বড় হন, তারপর যখন আপনি পলিটিক্সে আসেন, গভর্নমেন্ট ফর্ম করেন, ওই জিনিসটা আপনার মাথার মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, তখন আমিও করাপ্টেড হয়ে যাই অটোমেটিক্যালি। আর কি আমাদের বাংলাদেশে এখন করাপশনটা হয়ে গেছে কি, এটা একটা নর্ম হয়ে গেছে, এটা একটা লাইক নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে। সো আমার কাছে মনে হয় যখন একটা গভর্নমেন্ট আসবে, যখন কেউ ধরেন একটা ভ্যাকেন্সি আসলো, এখন আমি জবের জন্য যাচ্ছি, এখন আমাকে বললো যে তুমি 10 লাখ টাকা দাও, এখন আমি 10 লাখ টাকা টেবিলের নিচ দিয়ে দিলাম, ওই জায়গাটাতে আমাকে অফ হয়ে যেতে হবে। যেমন তাজবীর ভাই প্রথমে বললো এখানে 17 জন না 18 কোটি মানুষের দায়িত্ব। সো আমার পরিবর্তনটা আমাকেই করতে হবে। আমার কাছে ঘুষ চাইলে আমি ঘুষ দিব না। এখন যদি 100 জন বলে আমি ঘুষ দিব না, তখন কিন্তু যে ঘুষ চাচ্ছিল সে 101 জনের কাছে গিয়ে আর ঘুষ চাইতে পারবে না। সো আমার কাছে মনে হয় ইটস এ সাইকেল, এবং সাইকেলটা স্টার্ট হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের প্র্যাকটিস থেকে। সো আমরা যদি প্রতিটা ডিপার্টমেন্টকে আলাদা করতে পারি, এবং এই যে ডেফিনেটলি একটা গভর্নমেন্টের প্রতিটা জায়গায় হয়তো তাদের একটা আধিপত্য থাকতে পারে বা তারা লুক আফটার করতে পারে, দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট। বাট আমি যে ওভারল্যাপিংয়ের কথা বলছি, আমি তাকে বায়াস করছি। একজন বিচারক কেন বায়াসড হবে পলিটিক্যালি? একজন বিচারক কেন প্রধানমন্ত্রীর কাছ থেকে বা মন্ত্রী পরিষদের কাছ থেকে ডিসিশন নিয়ে তারপর ডিসিশন দেবে? এই যে আমরা যখন কোটা আন্দোলনের বিষয়টাই দেখলাম, যে স্পেশাল কোর্ট বসিয়ে ডিসিশন দেওয়া হলো, এবং যেই আইনটা তারা আনলো আর কি, যেই রিফর্মটা তারা আনলো, যে সরকার যে কোনো মুহূর্তে চাইলেই এটা চেঞ্জ করতে পারবে, এটা কি ধরনের অ্যামেন্ডমেন্ট? এটা তো একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলেন আপনি, যে সরকার চাইলে 1% এটা করতে পারবে, 100% এটা করতে পারবে। সো এটা আপ টু দেম হয়ে গেল। সো এই জিনিসটা যদি একজন পলিসি মেকার থাকতো, একজন অনেস্ট পলিসি মেকার থাকতো, সে তো এটা কখনো ড্রাফট করতে পারতো না, এটা তার হাত কাঁপতো যে আমি এটা ড্রাফট করতে পারবো না। থ্যাংক ইউ। আমি সৈয়দ তাজবীর হাসান আপনার কাছে যে বিষয় সেম কথাটা, আমি যে জিনিসটা জানতে চাচ্ছিলাম, যে আমি বিশ্বাস করি, যেটা আমার কনফিডেন্ট এই মুহূর্তে বাংলাদেশের সব পলিটিশিয়ানদের কাছেও, ইনক্লুডিং আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, তারাও কিন্তু এখন তাদের ব্রেইনটা ওপেন হয়ে গেছে আফটার 5th of August, যে তারা জানে, আমি বলবো না তারা ফেল করছে, বাট ইন এ সেন্সে তারা যদিও ফেল করছে এবং উইন করছে আমাদের স্টুডেন্টরা, তারা এখন বুঝতে পারতেছে যে আপনার যে বাংলাদেশকে যদি ডেভেলপ করতে হয় এবং তাদের টিমকে, তাদের পলিটিক্সকে বা তাদের বিএনপিকে, আওয়ামী লীগকে, জামাতকে যদি একটু উপরে উঠাতে হয়, তরুণ প্রজন্মের প্রয়োজন। আপনি কি মনে করেন এই তরুণ প্রজন্মের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে গত 16 বছর না, আমরা 71-এর পরে হয়তো 16 বছর বেশি ছিল, সবসময় দেখেছি ক্রসফায়ার, গুম, খুন, হত্যা, টর্চার সেল, আপনার আয়নাঘর, এগুলো বন্ধ করা সম্ভব? জি, সো আই থিঙ্ক আপনাকে আমি কয়েকটা স্টেজে আনসারটা দিই। হ্যাঁ, মনে করেন আমরা মানুষরা দুইভাবে শিখি। একটা হচ্ছে নিজে ধরা খেয়ে শিখি, আরেকটা হচ্ছে আরেকজন ধরা খাইছে তারটা দেখে শিখি। তখন আমরা যদি আরেকজন ধরা খাওয়াটা দেখে শিখতে পারি, তাহলে নিজের আর ধরা খেয়ে শিখতে হয় না। আর আমরা যদি সেটা থেকে না শিখি, তাহলে নিজেও ধরা খেয়ে দেন শিখতে হয়।
আবার অনেকে সেটাও পরেও শিখে না অ্যাকচুয়ালি। সো ন্যাড়া বেলতলা একবার যে কথাটা ঠিক না, বারবার যায় হয়তো বা। কথাটা কেন বললাম যে বর্তমান আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলগুলার এইটা শিক্ষা নেওয়া উচিত যে আপনি অযোগ্য এবং চাটুকার এবং দুর্নীতিবাজ সন্ত্রাসী কাউকে যদি নমিনেশন দিয়ে বা মন্ত্রিসভায় এনে সরকার গঠন করেন, যারা মানুষের চোখের দিকে তাকিয়ে মিথ্যা কথা বলে এবং দুর্নীতি করে মানুষ মারে, এদেরকে দিয়ে যদি আপনি সরকার গঠন করেনও, আপনি হয়তোবা 3 টার্ম, হায়েস্ট 4 টার্ম বা 5 টার্ম থাকবেন, কিন্তু আপনার পতন অবশ্যম্ভাবী। এইটা এখন আওয়ামী লীগ ছাড়া, ইনফ্যাক্ট আওয়ামী লীগেরও এটা শেখা উচিত এখন, বা শিক্ষা নেওয়া উচিত। ফেস করছে তারা অলরেডি। সো সেক্ষেত্রে দুর্নীতিবাজ বা চাটুকার বা অযোগ্য ক্যান্ডিডেট যে বিএনপি বা অন্য দল নমিনেশন দিবে না, এটা তো আসলে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। বাট এখান থেকে যদি তারা শিক্ষা নেয়, তাহলে তারা দেওয়াটাই না উচিত। না না, অ্যাবসলিউটলি আই থিঙ্ক। অ্যান্ড যে নেক্সট যে আলাপটা, যে ইয়াং জেনারেশনের ব্যাপারটা কি, এখন দেখেন, আমি পার্সোনালি স্পিকিং, আমি মানুষকে মানে আই এম নট অ্যান এইজিস্ট মানে হচ্ছে আমি শুধুমাত্র বয়সের খাতিরে কাউকে ভালো খারাপ যোগ্য অযোগ্য বলবো না। কারণ আপনার একজনের বয়স কম হতে পারে কিন্তু সে আমার থেকে যোগ্য হতে পারে, আবার একজন মানুষ অনেক বয়স্ক, সেও আমার থেকে যোগ্য হতে পারে, রাইট? সো যোগ্যতাটা হচ্ছে মেইন। ইয়াং জেনারেশনের আমরা হোপ করি কেন? বিকজ তারা নিউ ব্লাড, উই থিঙ্ক, যেহেতু তাদের ব্যাগেজ নাই, পিছনের পাস্ট নেগেটিভ কোনো ইতিহাস নাই, এজন্য আমরা মনে করি যে তারা একটা হয়তো বা নতুনত্ব নিয়ে আসতে পারে, রাইট? তারা নতুনত্ব হয়তো বা নিয়ে আসতে পারে, অ্যান্ড সেটাই বাস্তব। আপনি যদি এই আন্দোলনেও দেখেন, যেমন স্প্রে পেইন্টের ব্যবহার, রাইট? আপনারা জানেন যে যখন রাত্রেবেলা বিভিন্ন জায়গায় পুলিশ এবং ছাত্রলীগের হামলা হতো, তারা অনেকেই রাস্তায় বের হয়ে এসে পুরা রাস্তাতে আপনার স্প্রে পেইন্ট দিয়ে বিভিন্ন স্লোগান লিখে রাখছে, এবং ইট ইজ অ্যান মনুমেন্ট অ্যাকচুয়ালি আমাদের এখন আগামী প্রজন্মের জন্য এগুলো ইতিহাস হয়ে থাকবে। এই যে নতুনত্বর যে ব্যাপারগুলো আন্দোলনের ক্ষেত্রে, এগুলো কিন্তু তরুণ প্রজন্মের কাছ থেকে এসেছে অ্যাকচুয়ালি। আই এম ভেরি হোপফুল যে আপনি দেশ বা দল আপনি পরিচালনা করার ক্ষেত্রে যদি তরুণ এবং অভিজ্ঞ, আমি কিন্তু বয়স্ক বলতেছি না, আমি বলতেছি তরুণ এবং অভিজ্ঞ, এই তরুণ এবং অভিজ্ঞর মধ্যে যদি একটা সুন্দর ককটেল করতে পারেন আপনি, তাহলেই সবচেয়ে বেস্ট আইডিয়া। অ্যান্ড এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। কেন বলি? বয়স্ক মানুষ আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে, সে বেশি জিনিস দেখছে। সে হয়তো বা 90 আন্দোলন দেখছে, সে 2001 দেখছে, সে 111 দেখছে, এখন 2024ও দেখলো, রাইট? আমি হয়তো বা শুধু 111 দেখছি এবং 2024 দেখছি। সো উনি যখন কোনো একটা সিচুয়েশন অ্যাসেসমেন্ট করবেন, উনি অনেকগুলা পাস্ট এক্সপিরিয়েন্সকে একসাথে করেই বা ডেটাকে একসাথে করেই কিন্তু উনি এক্সপিরিয়েন্স করবেন। তার মানে যে সে রাইট হবে এমন না, সে তারপরে ভুল হতে পারে, আর আমি একটা দেখেই আসলটা বলতে পারি। সো কোনো কিছুর কনফার্মেশন না, বাট এটাই সায়েন্টিফিক যে একটা ইয়াং এবং অভিজ্ঞ মানুষের কম্বিনেশন দরকার, যেটা আমাদের কারেন্ট অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। উই হ্যাভ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড পাওয়া মানুষ এই গভর্নমেন্টে, আবার উই হ্যাভ জুনিয়র মোস্ট বয়সের দিক থেকে যদি চিন্তা করি, ইন হিস্ট্রি ইন বাংলাদেশ আই থিঙ্ক 24 বছর বয়সে কেউ মন্ত্রিসভায় কখনো ছিল না। অ্যান্ড আই থিঙ্ক টেকনিক্যালি স্পিকিং ইটস নট ইভেন পসিবল, বিকজ আই থিঙ্ক 25 বছর হতে হয় আপনার, ইফ ইউ ওয়ান্ট টু বি আ মেম্বার অফ পার্লামেন্ট। সো এই যে এক্সট্রিমসের একটা ব্যালেন্স আমরা এই মন্ত্রিসভায় দেখতে পাচ্ছি, অ্যান্ড আমরা আশাবাদী যে এটা ওয়ার্ক করবে। এখন ইফ আই এম বিং অ্যান ডেভিলস অ্যাডভোকেট, আই ক্যান সে যে না, মেবি এটা নট আ গুড, মেবি তাদের মধ্যে ইগো ক্ল্যাশ হতে পারে অ্যান্ড ব্লা 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 ব্লা, বাট এখন পর্যন্ত তাদের মধ্যে যে সমন্বয় করার যে মানসিকতা এবং তাদের চিন্তার যে ওয়েভলেন্থ, আপনি জানেন ডক্টর ইউনূসের many of the projects are involving young people. উনি কিন্তু অলরেডি সারা পৃথিবীতে যেসব প্রজেক্ট করে,
ওই তরুণ ছেলেমেয়েদের সাথেই আসলে উনি কাজ করে। সো ওনার কিন্তু বাচ্চা মানে তরুণ ছেলেমেয়েদের সাথে কাজ করার একটা অভিজ্ঞতা অলরেডি আছে। সো আই থিঙ্ক উনি ওটাকে কাজে লাগাতে পারবে এবং আমাদের যারা সমন্বয়কারী আছেন তারা ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন যে তাদের সাথে তাদের নেগোসিয়েশন স্কিলস ভালো, তারা বাঘা বাঘা রাজনীতিবিদদের সাথে অলরেডি নেগোসিয়েট করছে এবং সেনাপ্রধান যাদের আর্মির ড্রেস পরলে একটা বয়স আমরা ভয় পেতাম যে আরে আমি মনে আছে আমার এক চাচাতো বোন তাকে আর্মি আসবে বলে ভাত খাওয়াইতে হইতো, মানে আর্মি এত ভয়ঙ্কর একটা জিনিস মনে হইতো আমাদের কাছে। সেই আর্মির সাথে এই ছোট ছাত্ররা তাদের বয়সের তুলনায় নেগোশিয়েট করতে পারছে এবং দে আর হ্যাভিং দ্যাট মিউচুয়াল রেসপেক্ট। এইটা যদি মেনটেন করা যায় অবশ্যই আমরা আমাদের প্রত্যাশিত যে ফল, আমরা নতুন একটা বাংলাদেশ সেটা পাবো। হাই কমিশনের ব্যাপারে একটা ছোট্ট একটা পয়েন্ট আমি বলে দিই, আপু খুব সুন্দর করে আসলে বলেছে যে সেপারেশন অফ পাওয়ার। তো বাংলাদেশে যে হাই কমিশন বা পৃথিবীতে আমাদের যে কয়েকটা এমবেসি আছে, এটা কি রাষ্ট্রের এমবেসি নাকি সরকারের এমবেসি? তো এই যে একটা ডিস্টিংশন মনে হতে পারে এটা একটা সাধারণ কথা, বাট এখানে অনেক পার্থক্য আছে। যিনি রাষ্ট্রপতি হন উনি কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রপতি হন, যিনি প্রধানমন্ত্রী হন উনি কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী হন, মন্ত্রীরাও কিন্তু রাষ্ট্রের মন্ত্রী, যদিও তারা একটা দল থেকে আসছে বা মেজরিটি পাওয়ার যারা দল তাদের থেকে আসে। সো হাই কমিশন কি রাষ্ট্রের না সরকারের? এখন এই ডিবেটে কেন যাচ্ছি, কারণ যদি রাষ্ট্রের হয় তাহলে তাকে সবাইকে অ্যাকোমোডেট করতে হবে। আবার যদি শুধু সরকারের হয় তাহলে কি শুধু সরকারি দলকে করবে? না, সরকারেরও যদি হয় তারপরেও তাকে সরকারি দল এবং বিরোধী দল দুজনকেই এবং আরও যদি কোনো দল থাকে সেটা করতে হবে, কারণ ইউ আর রিপ্রেজেন্টিং দ্য কান্ট্রি। এখন ওনারা যদি এটা না করে তাহলে কি হবে? এই যে আমাদের ছাত্র জনতা কিন্তু উপায় দেখায় দিছে কি করতে হবে। কি করতে হবে? আপনি স্বৈরাচারী হয়ে যাবেন, আমরা ঘেরাও করব। আপনারা স্বৈরাচারী হয়ে যাবেন, আপনার হাই কমিশনে আমরা ঢুকে যাব এবং আপনার ক্ষমতার থেকে আমরা সরিয়ে যোগ্য আরেকজন ব্যক্তিকে আমরা সেখানে নিয়োগ করব। এই যে ক্ষমতা, এটা যে জনগণের যে ক্ষমতা, এই জনগণের ক্ষমতাকে আমরা গত 15 বছরে ভুলে গিয়েছি। আমরা জনগণকে মনে হয়তো যে মশামাছি টাইপ কিছু একটা, যে দে আর দ্য লাস্ট অফ কনসার্ন। আপনি ট্রাফিক জ্যাম করে রাখছেন কেন? কারণ অমুক মন্ত্রীর ভগ্নিপতির হয়তো বা খালাতো ভাইয়ের ফুফাতো বোন যাচ্ছে, রাইট? এই জন্য আপনি রাস্তা ব্লক করে রাখবেন, অ্যাম্বুলেন্স ব্লক করে রাখবেন কেন? বিকজ এই যে 20,000 লোক রাস্তায় গরমের মধ্যে বসে আছে, দে ডোন্ট রিয়েলি ম্যাটার। আমার জন্য ম্যাটার করে হলো ওই মন্ত্রী। এখন বাট আলটিমেটলি একটা গণতান্ত্রিক একটা সভ্য রাষ্ট্রে এটা সম্ভব না, এটা অসম্ভব একটা ঘটনা। আপনি জানেন আজকে গণভবনে ঢুকতে গিয়েছিল মাহিবী চৌধুরী, হ্যাঁ, কিন্তু জনগণ তাকে ঢুকতে দেয় নাই। তার কাছে রাষ্ট্রীয় অনুমতি এবং ইনভাইটেশন ছিল এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, কিন্তু জনগণ তার গাড়ি ঢুকতে দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই যে শপথ অনুষ্ঠানটা হয়েছে, এই শপথ অনুষ্ঠানটার আর জনগণ হচ্ছে মালিক। জনগণ দাওয়াত দিবে কে এই শপথ অনুষ্ঠানে থাকবে এবং কে থাকবে না। জনগণের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতি দাওয়াতি কাজটা করেছে। এটা কিন্তু রাষ্ট্রপতির বাড়িতে আমরা দাওয়াত খেতে গিয়েছি বিষয়টা এরকম না। আমাদের রাষ্ট্রপতিকে, যাকে আমরা নিয়োগ করেছি, তাকে আমরা দিয়েছি তদারকি করে দাওয়াত করে সবাইকে এনে এখানে বসানোর জন্য। সো আমি জনগণ কাকে ঢুকতে দিব কাকে ঢুকতে দিব না, তাকে ঢুকতে দেওয়া হয় নাই কেন? কেন ঢুকতে দেওয়া হয় না? বিকজ সে আওয়ামী লীগ সরকারের দালালি করেছিল এবং যারা তার গাড়িটা আটকে ছিল, আপনি নিশ্চয়ই ইতিমধ্যে ভিডিও দেখেছেন, তারা রাস্তায় তার গাড়ি ব্লক করে তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে এবং দালাল দালাল বলে তাকে বের করে দিয়েছে। অ্যান্ড যে ব্যক্তি 2018 সালে এত প্রতাপ নিয়ে অনেক জায়গায় মুভ করতো, উনি একটা কথা বলতে পারে নাই, কারণ এটাই হলো জনগণের শক্তি। আমরা এইখানে একটা স্লোগান পেয়েছিলাম, আই থিঙ্ক আমাদের একজন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একজন টিচার, আমি নামটা ভুলে গেছি, উনি এই কথাটা বলেছিল, আমরা যদি সবাই একসাথে নামি তাহলে কেউ মরবো না, কিন্তু আমরা যদি একা নামি তাহলে সবাই মরব। কারণ একতার শক্তিটা আসলে এবার আমরা দেখতে পেরেছি। এবং আপনি জানেন যে স্বৈরাচার যখন গুলি করে, স্বৈরাচারের বুলেট কিন্তু আসলে আর ছাত্র আর জনতা পার্থক্য করতে পারে না, কারণ সে তো স্বৈরাচারের বুলেট, সে শরীরে বিঁধবে এবং আপনি মারা যাবেন বা আহত হবেন। আমাদের মধ্যে এই ছাত্র জনতা এবং সব রাজনৈতিক দল যারা স্বৈরাচারের এই আন্দোলনের বিপক্ষে দাঁড়িয়েছিল, মানে আন্দোলনের পক্ষে শ্রম দিয়েছে এবং রক্ত ঝরিয়েছে, তাদেরকে এখন আর ডিস্টিংগুইশ করার সুযোগ নাই। কারণ স্বৈরাচার যেরকম
আপনাকে বেছে বেছে গুলি করে নেয়, সে যে এরকম সবাইকে ব্রাশ ফায়ার করে গুলি করেছে ইনডিসক্রিমিনেটলি, আপনাদের বা আমাদের সবাইকে এখন এই নতুন বাংলাদেশ গড়ার জন্য ওইভাবে একতাবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। ধন্যবাদ। এখানে আমি এখন আরেকটা কথা অ্যাড করতে চাচ্ছি আয়না ঘরের প্রসঙ্গে। সেটা হচ্ছে আমরা যেমন আমি বা তাজবীর ভাই আমরা বললাম সেপারেশন অফ পাওয়ারটা, আসলে আমরা যখন একাডেমিক কথা বলি, একাডেমিক রিজন ইজ ফর এ রিজন, রাইট? সো এই যে আয়না ঘরের বিষয়টা কিন্তু আসলো কারণ আমাদের বাংলাদেশে কিন্তু ল অ্যান্ড অর্ডারটা নাই। এর জন্যই ধরেন একজন মানুষ গুম হয়ে গেল, ধরেন এতগুলো হাজার হাজার মানুষ তো একদিনে গুম হয় নাই, স্লোলি গ্র্যাজুয়ালি গুম হয়েছে। যখন ধরেন একজন গুম হলো, হয়তো তার ওয়াইফ বা তার পরিবার থানায় গেল, কেস করলো, ফাইল করলো, কিন্তু এটা ভ্রুক্ষেপ করা হলো না। একটা মানুষের হয়তো ডেড বডি পাওয়া গেল রাস্তায়, কোথা থেকে আসলো, কিভাবে হলো, ইনভেস্টিগেশনটা হয় নাই। বা যখন আসামিকে পাওয়াও গেল, আসামির হয়তো প্রপারলি তাকে বিচারের আওতায় নিয়ে আসা হয় নাই। সো এই যে ল অ্যান্ড অর্ডারের প্র্যাকটিসটা, এটাও কিন্তু আমাদেরকে মজবুত করতে হবে। তাহলে যে আয়না ঘর কিন্তু কোনো গভর্নমেন্ট বন্ধ করতে পারবে না, কোনো দল বন্ধ করতে পারবে না, এটা বন্ধ করতে পারবে শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার। কারণ আমরা জানি না, এখন আমরা একটা নতুন স্বাধীন দেশ পেয়ে হয়তো অনেক কিছু স্বপ্ন দেখছি, আমাদের কাছে হয়তো দুনিয়াটা প্রজাপতির মতো লাগছে, কিন্তু হতে পারে আগামী 10 বছর পরে একজন মন্ত্রী আসতেই পারে স্বৈরাচারী একটা মেন্টালিটি নিয়ে, হয়তো আরেকটা প্রধানমন্ত্রী, আল্লাহ মাফ করুক, আমরা হয়তো আগামী 20 বছর পর, যখন 30 বছর পর হয়তো আমরা বেঁচে থাকবো না, তখন হয়তো একজন প্রধানমন্ত্রী থাকতেই পারে যার মেন্টালিটি থাকবে যে সে আরেকটা বাক স্বাধীনতা স্টপ করবে, আরেকটা একনায়কতন্ত্র শাসন নিয়ে আসবে। তখন এটা কিভাবে অফ হবে? তখন তো হয়তো এতগুলো মানুষ একসাথে একত্রিত হওয়ার ওই সুযোগটাও না পেতে পারে। তো আমাদেরকে এখন থেকে যখন আমাদের নতুন গভর্নমেন্টটা ফর্ম করবে, আমাদের ল অ্যান্ড অর্ডার, সেপারেশন অফ পাওয়ার, এই যে বিষয়গুলো, এই যে তাত্ত্বিক বিষয়গুলো, এগুলোর উপরে ফোকাস করতে হবে। এটা একটা ইজি ফর্মুলা আছে, আমি একটু হেল্প করি। হ্যাঁ, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজকে গড়ো। হ্যাঁ, হ্যাঁ, এই ফর্মুলাটা কেন সুন্দর? কারণ আমি অনেক রিফর্ম করব, আমি আইন করব, এই করব, সেই করব, সব করলাম, সবার প্রথমে যদি আমি নিজেকে রিফর্ম না করতে পারি, তাহলে আলটিমেটলি খুব বেশি লাভ হবে না। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসও যদি স্বৈরাচার হয়ে উঠতে পারে, আমাদের সংবিধান এমনভাবে লেখা হয়েছে যে এখানে একজন স্বৈরাচার হতে বাধ্য, বিকজ সর্বময় ক্ষমতা একজনের কাছে। আপু যেটা বললো আয়নাঘরের ব্যাপারে, আচ্ছা আয়নাঘরের ব্যাপারে যখন একটা পরিবার একটা কমপ্লেন করলো কোর্টে, সেই বিচারকের একটু এখতিয়ার কি ছিল না যে সে বলবে যে চলো আমি তোমার সাথে ডিবি অফিসে যাই, দেখি কি আছে? এই যে সাহস বা এই যে সে একটা স্টেপ নিবে, সেটা নিতে পারে নাই। অবভিয়াসলি হয় তার চাকরির ভয় ছিল, অথবা সেও এই রেজিমের পার্ট দেখে সেটা ফ্যাসিলিটেট করেছে। এত বড় একটা হত্যাযজ্ঞ হয়ে গেল, এতগুলো মানুষ মারা গেল, আমরা কিন্তু এই বিষয়টা কিছুই করতে পাইনি। হয়তো কিছুদিন আমরা আন্দোলন করলাম, কিছুদিন ফেসবুকে পত্রপত্রিকায় লেখালেখি হলো, তারপর কিন্তু এটা বিচার আমরা পেলাম না এখন পর্যন্ত। সো এই জিনিসটা কেন হলো? অ্যাবসলিউটলি, আই থিংক ল অ্যান্ড অর্ডার এবং বিচার যদি না হয়, তাহলে আমি একটু কলার সাথে কথা বলে আপনাকে আবার কথা বলবো। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি ভালো আছি ভাই, আপনার প্রশ্ন বা মন্তব্য? ফারুক ভাই, আমার নাম হলো সাইদুল, আমি গত সপ্তাহ বলছিলাম যে আওয়ামী লীগ হানাদার বাহিনী ওই একটা শব্দ করছিলাম যে আল্লাহ আমরা আওয়ামী লীগ হানাদার বাহিনী আল্লাহ আমরা তো পড়ছই জন্য আপনারা ধন্যবাদ দেওয়া আল্লাহ এই 1 ঘন্টা 2 লাইন আমাদের জন্য আছে। জি, যে আপনি যে এই প্রোগ্রামগুলো করা কষ্ট করিয়া, আর এই প্রোগ্রামতে আমরা অনেক কিছু পাইলাম জন্য। চ্যানেল তো আরো আছে বহুত, কিন্তু কেউ এই ধরনের প্রোগ্রাম সাহস করে করে না এবং প্রতিবাদও করে না। বিশেষ করে চ্যানেলে কোনো ধরনের প্রতিক্রিয়া জানাইছেন না, একমাত্র আপনি জানাইলে আপনাদের শ্রদ্ধার সাথে সম্মান করার বুঝছেন যে আপনাদের এই যে আওয়ামী লীগের এই কাণ্ডবর যে প্রতিবাদ করছেন, প্রতিক্রিয়া জানাইছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন আওয়ামী লীগের বা এই করে, এগুলাই আপনার আপনার তো খুশি গেছে। ধন্যবাদ অনেকের সঙ্গে বইটা দিচ্ছেন লাইন মাঝে। আর আপনি যেরকম বিচক্ষণ ব্যক্তিদের এইগুলো তার প্রমাণ করছেন আপনি এই অনুষ্ঠানগুলা করি। আর আমরা আপনি খুব খুশি ওই জন্য এই যে দেশটা দ্বিতীয় স্বাধীন হয়েছে, কিন্তু এই স্বাধীনতা আমরা ধরে রাখতে যে আমরা যেগুলা করণীয় আছি আপনারা মাধ্যমে এটা উইথ আমরা তো সাধারণ মানুষ এগুলা করতে পারতাম না, বা প্রতিবাদ করার মিডিয়া ছাড়া তোমরা করতাম পারি না। ওই জন্য এগুলো আপনারাও তুলিয়া ধরতে হইবা। ডেফিনেটলি আপনাকে
যে আমরা প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা একটু একটু গুছানোর সবাই গুছায়, পিলখানা বলেন আর সাগরণী বলেন, 7 মার্ডার বলেন, ইভেন শেয়ার মার্কেটে হাজার হাজার স্টুডেন্টকে পঙ্গু করে দেওয়া হয়েছে, যে কেউ মায়ের হাতের বালা বিক্রি করছে, কেউ গরু বিক্রি করছে, কেউ জায়গা বিক্রি করছে শেয়ার মার্কেটের জন্য, 2-3 জন লোকে নিয়ে তারা এটা খেয়ে ফেলছে, কেউ কোনো কথা বলে নাই। যাই হোক, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, আমি আপনার লগে তোলা মাত্রাম চাইলাম আর কি। জি বলেন। যেমন দুর্নীতি যে হইলা, দুর্নীতি কিলা শেষ হইব, এগুলো তো আমরা রক্তর মাঝে মিশ্রিত আছে। আচ্ছা, রক্ত চেঞ্জ করে ফেলেন। তো আমরা মির্জাফরের রক্ত তো এমনিও আছে। দুর্নীতি হইল কি, যেমন অন্য দেশে ইলেকশন করবার আগে যে হরবাখলা মাছ দেয়, যে একটা বলে আমার ও সম্পত্তি আছে, আমার ও পুঁজি আছে, ওগুলো মনিটরিং করা সব সময়। যেমন 5 বছর পরে এবার 2 লাখ টাকা দেখাইছে, এখন 5 বছর পরে 5-10 লাখ টাকা বেতন পাইলে 50,000, 5 বছর পরে 10 লাখ টাকা হইল কিলা, ওগুলো হিসাব দেখা। যদি দেখা একজনে বলে আমার লোন আছে, সরকারি লোন, তাহলে ইলেকশন করতে পারতো না স্টেট ওয়ে, বুঝছেন? সরকারি লোন যদি, যেমন আপনার ইউরোপে আছেন, লন্ডন আছেন, লন্ডন আপনার যদি ব্যাংকের লোন থাকে, আপনি এর উপরে আরো লোন আনতে পারতেন না। জি, আপনাকে ধন্যবাদ। আমি শেষ করে ফেলতে হবে, তাই আজকে লম্বা কোয়েশ্চেন নিচ্ছি না। আপনি ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, করাপশন আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। বাট আমরা কিন্তু 15 বছর সবাই বলছি আমরা তো হ্যান্ডকাপ পরে ফেলছি, আমরা জিম্মি হয়ে গেছি। ছাত্ররা কিন্তু প্রমাণ করে দিতে নাও আমরা জিম্মি হই নাই। দ্যার ইজ সাম ওয়ে। আল্লাহ কিন্তু মানে একটা না একটা পর্যায়ে আমাদেরকে মুক্ত করছে, তাই না? এবং যেভাবে মুক্ত করছে যেটা আমরা কেউ কল্পনাও করিনি। আমরা যারা আমাদেরকে আয়নাঘর উপহার দিয়েছে তাদেরকে যে কিভাবে শাস্তি দিয়েছে সেটা আমার মনে হয় যিনি শাস্তি পেয়েছেন উনিও ধারণা করেন নাই। এই শাস্তিটা হবে। সো আল্লাহর উপরে ভরসা করুন, আর তরুণ প্রজন্ম যারা ইয়াং জেনারেশন তাদেরকে সাপোর্ট দিন, এই 17 জনকে সাপোর্ট দিন এবং বাংলাদেশের জন্য কাজ করুন। স্পেশালি এখন কাজটা হচ্ছে কি, কাজটা হচ্ছে যে রেমিটেন্স পাঠানো বৈধ পথে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমাদের রিজার্ভ অনেক কম এখন, কারণ আপনারা অনেকদিন রেমিটেন্স পাঠান নাই, যে রেমিটেন্সের টাকা দিয়া মুগ্ধদেরকে গুলি করবে, এই জন্য এখন পাঠান প্লিজ। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি নতুন বাংলাদেশে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই অনেক আশাবাদী এই নতুন বাংলাদেশকে নিয়ে। আজকে শপথ অনুষ্ঠানটা রেখে সত্যি নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছিল। আর একটু আগে আমার এক ভাইয়া ফোন করেছিলেন, উনি বলেছিলেন যে আমরা সাধারণ মানুষ, আমরা কি করতে পারি, আপনারাই সব করুন। ভাইয়াকে বলবো, ভাইয়ার উদ্দেশ্যে এই ধারণা থেকেই আমাদেরকে বের হয়ে আসতে হবে যে আমরা সাধারণ মানুষ, আমরা কি করব। আজকে যা ঘটেছে আমাদের দেশে, যে বিপ্লবটা ঘটেছে, এখানে কিন্তু সাধারণ মানুষরাই কিন্তু এই বিপ্লবটা ঘটিয়েছে। আজকে যদি আপনার আমার মতো সাধারণ মানুষরা কি করবে বলে তারাও বসে থাকতো, তাহলে কিন্তু আজকের এই স্বাধীন দেশটা আমরা পেতাম না। দ্বিতীয়ত, আমি মনে করি আমাদের এই স্বাধীন দেশে এখন তো আমাদের নতুন একজন তত্ত্বাবধায়ক সরকার এসেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং তার উপরে আমাদের যেরকম আস্থা ভরসা অনেক বেশি। বিশ্ববাসীর কাছে তিনি একজন সুপরিচিত ব্যক্তি, এবং আমি মনে করি তার মতো একজন বিজ্ঞ মানুষেরই এখন দরকার বাংলাদেশের মতো ভঙ্গুর একটা দেশকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য। এবং তাকে আমাদের উচিত, সবারই উচিত একটা যথেষ্ট পরিমাণের সময় দিতে দেয়া। কারণ আমরা জানি একটা ঘর ভাঙলে যেরকম ঘরটা গড়তে সময় লাগে, এটা তো একটা দেশ, সেই দেশটা গড়তেও কিন্তু একটা ম্যাক্সিমাম একটা টাইম তাকে দিতে হবে। কারণ আমি মনে করি সে একজন এমন একটা ব্যক্তিত্ব, অর্ধ কমপ্লিট মানে হাফ কমপ্লিট কাজ সে করবে না। ওনার মাধ্যমে আমি চাই একটা সুন্দর সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরেই যেন নির্বাচনটা হয়, এবং নির্বাচন করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে দলে আসুক সে দলই হবে আমাদের জনগণের সরকার। এবং হ্যাঁ, আমি যে কোনো দলের প্রধানকেই বলবো, একজনের ছেলে একটা ভবন গড়লো, আরেকজনের বোন, আমাদের বলবো বোন আরেকটা ভবন গড়লো, আর ওই ভবনে যে এমপিদের নমিনেশনের যে লেনদেনটা হয়, সেই লেনদেনের ভিত্তিতে নমিনেশন না দিয়ে যোগ্যতার ভিত্তিতে যেন দলের থেকে নমিনেশন গুলো দেওয়া হয়, যে এই এলাকার জন্য, এই এলাকার মানুষের জন্য অ্যাকচুয়ালি কে যোগ্য
সেই ভিত্তিতে যেন ভবিষ্যতে নমিনেশনটা দিয়ে নির্বাচনে তারা প্রস্তুতি নেয়। থ্যাংক ইউ আপু। আপনি আমি আমি মানে আমি সামটাইমস অবাক হয়ে যাই আপনাদের এত সিরিয়াস অ্যান্ড কনসার্ন এবং এত নলেজেবল যে বাংলাদেশের প্রত্যেকটা গণতন্ত্র বলুন, ইলেকশন বলুন এবং সব কিছুতে আমরা যদিও প্রবাসে বলে থাকি যে কয়েকজন লোক হয়তো আন্দোলন করছে বা সিরিয়াসনেস দেখাচ্ছে, না আসলে প্রত্যেকটি প্রবাসী যে যেখান থেকে পারছে সেখান থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ। ডেফিনেটলি আমাদের প্রত্যেকটি পলিটিশিয়ান এটা ফলো করা উচিত। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি গত অনুষ্ঠানে আপনাকে বলছিলাম যে আর পারছি না, তো আলহামদুলিল্লাহ এরপরে যখন আমাদের জয়টা হলো, জি এই তাহলে গত 2-3 দিন থেকে আলহামদুলিল্লাহ, যদিও আমাদের সবকিছু স্থিতিশীল হয় নাই পুরোপুরি, তারপর একটু নিশ্চিন্তে ঘুমাতে পারছি ইনশাআল্লাহ। তো আপনাকে প্রথমে ধন্যবাদ এরকম প্রোগ্রাম করে আমাদের মতো সাধারণ মানুষকে জাগিয়ে তোলার জন্য। আমি আশা করি, দোয়া করি আপনার মতো লক্ষ লক্ষ ফারুক এইভাবে এগিয়ে আসুক আমাদের দেশের সম্প্রীতি, দেশের ভালোবাসার জন্য, মাতৃভূমির জন্য। তাইলে আমরা আমার মনে হয় আরো উন্নত হতে পারবো। নতুন বাংলাদেশে আমরা যা চাচ্ছি, ইন্টারিম গভর্নমেন্টে আমাদের অ্যাটলিস্ট শেষ পর্যন্ত আমাদের নোবেল জয়ী ডক্টর ইউনূস সম্মানিত, জাতির কাছে সম্মানিত হয়েছেন। এটার জন্য আমি আসলে আমার স্থানটা খুবই আমি ব্যক্তিগত খুবই ভালো লাগতেছে, এবং আমাদের আসিফ নজরুল স্যার, আদার্স যারা উপদেষ্টা সবাইকে। তো উনার নতুন ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার একটা দাবি থাকবে যে জাতির কাছে উনারা যে কতদিন লাগুক, যে কয় মাস লাগুক বা বছর লাগুক, দেশটাকে স্থিতিশীল করে অর্থনীতিটাকে একটু করে তারপরে পিরিয়ডিকলি একটা আপডেট যেন দিতে থাকেন জাতিকে, জাতি স্বস্তিতে থাকবে। এতে হতে পারে মান্থলি, কোয়ার্টারলি, ইয়ারলি, বাট ইয়ারলিটা টুলে হবে। সেই জন্য একটু শর্ট পিরিয়ডিকলি যে ওনারা এই পিরিয়ডে এইরকম এটা আপডেট দেওয়া, জবাব দিয়ে হাতে মনে হয় আমরা হবো। এবং ওই যে ভাইয়া এবং আপু ওনারা আছেন, যেটা বললেন যে সেপারেশন অফ পাওয়ার, এই জিনিসটা স্টাবলিশ ওনাদের করতেই হবে। এবং ইউনিভার্সিটি ছাত্র রাজনীতিটাকে করে ওই যে আগের ছাত্র সংসদ কথা যেটা ছিল সেটা চালু করতে হবে নাকি? শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ওইভাবেই করতে হবে। রাজনীতি করার সবার অধিকার আছে, আমাদের ছাত্র ভাইরা অবশ্যই, ওরাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী। আপনাকে ধন্যবাদ। আপনি যে কথা খুব ভ্যালিড কয়েকটা কথা বলছেন, ভেরি ইম্পর্টেন্ট, যে আপডেট দেওয়া, ছাত্র সংসদ প্রথা চালু করা, যেটা নেয় এখন আর, যে আমি যে ডাক্তার আমানুল্লাহ আমান এরপর বিভিন্ন আবার কবে হবে এখন জানি না। যাই হোক, পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আরে এক ঘন্টা মতো আপনার লাইনে আছে, কি বলতাম। আমি সরি ভাই, আমি এক্সট্রিমলি সরি। একবার তো লাইন কাটিয়ে গেল। আচ্ছা যাই হোক, এখন আমরা আবার নতুন ঈদ মুবারক বললাম আর কি। আচ্ছা। আর আপনাকে বলতেছি, আমি এইরকম বাংলাদেশ চাই, ঘুষমুক্ত বাংলাদেশ। পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রশাসন, মেম্বার, চেয়ারম্যান, সব দিকে ঘুষের বাজার চলিয়ে গেছে। আমি ওইটাও চাই যে আপনাদের মাধ্যমে, আমি তো ইদানিং দেশে গেছিলাম, যেখানে গেছি সেখানে ঘুষ, নির্বাচন অফিসও গেছি ওখানে ঘুষ দেওয়া লাগে, কার্ড বানাইতাম গেছি ঘুষ দেওয়া লাগে, ইউনিয়নে গেছি ঘুষ দেওয়া লাগে। ওইটা মুক্ত কিভাবে আমরা হতে পারি? এটা আমি এই নতুন প্রজন্মের দুজনকে প্রশ্নটা করবো যে ঘুষ মুক্ত বাংলাদেশ আমরা কিভাবে পেতে পারি। আপনাকে ধন্যবাদ। আমি লাস্ট আরেকটি কল নেব, কারণ আমাকে শেষ করতে হবে, ওনাদের সাথে একটু কথা বলতে হবে। নেক্সট অ্যান্ড লাস্ট কলার। আসসালামু আলাইকুম। সালামু আলাইকুম। টিভি সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার দুইটা প্রশ্ন আছে।
জি, একটু লাউডলি বলেন আপনি, আপনার কথা আমি খুব স্লো শুনছি। হ্যাঁ, শুনতে পাচ্ছেন এখন? এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা তো বলতেছেন পরিবর্তন। জি। হ্যাঁ, এখন মনে করেন বিএনপি আবার ক্ষমতায় আসতে পারে। এখন তো জনগণ কিন্তু বিএনপি কেউ চাচ্ছে না। নতুন নতুন প্রজন্মের কাছে প্রত্যাশা করতেছে, তাহলে তো এই যে ইন্টারিম সরকার আছে তাদের তো অনেক সময় লাগবে। তো আমরা যেটা চিন্তা করতেছি 3 মাস 6 মাস সেটা চিন্তা কখনো হবে না। ওনাদেরকে অ্যাটলিস্ট 3 থেকে 4-5 বছর সময় দিতে হবে। 3 থেকে 4 বছর সময় দিতে হবে? হ্যাঁ, নতুন দল গঠন করতে। ও আচ্ছা, নতুন দল গঠন করে। আচ্ছা, তারপরে আরেকটা বিষয় হচ্ছে আপনি বিএনপি আওয়ামী লীগ জামাতের উপর অনেক রাগ না? দুইবার হতে পারবে না একটা পরিবার থেকে। এরকম কোনো আইন করা যায় না যেটা মনে করে অন্যান্য দেশে প্রচলিত আছে। জি। তখন তো মনে করে যে এই যে আপনার মুজিব পরিবার, জিয়া পরিবার এরা ঝামেলা করতে পারে না। সবার অধিকার থাকবে, আপনি হতে পারবেন, আমি হতে হবে, সে হতে পারবে। জি, আপনার কথাটা মনে বুঝতে পারছি। এটা এই দুজনকে প্রশ্ন করবো। আপনাকে ধন্যবাদ কলার। আমি এক্সট্রিমলি সরি, আমি জানি আপনারা 1 ঘন্টা আধা ঘন্টা অনেকে লাইনে এখনো বসে আছেন, বিকজ এটা আবেগ, এটা আমাদের ভালোবাসা, এটা আমাদের অনুভূতি, এটা আমাদের বাংলাদেশ। তাই আমাদের বাংলাদেশ আমরা 5 তারিখে আবার ফেরত পেয়েছি। মাঝখান দিয়ে অনেক দিন আমরা হারিয়ে ফেলেছিলাম, তাই আমাদের অনেক কথা আমাদের মাথায় আসছে। আমি সৈয়দ তাজভীর আপনার কাছে এই প্রশ্নটা, যে কথাটা বারবার এখানে ওনারা বলতে চাচ্ছেন, আরেকটা কথা, গত পরশুদিন আপনার একজন অ্যাডভাইজার আমাদের টিভিতে টক শোতে আসছিলেন, ব্রিগেডিয়ার সাকাত, উনি একটা কথা আমাকে স্পেসিফিকলি বলছেন, যে কথাটি সেটি হচ্ছে যে ছাত্র রাজনীতি ওনারা চাইবেন, উনি যদি আসেন, উনি তো এখন আজকে দেখলাম আসছেন, উনি চাইবেন ছাত্র রাজনীতি বন্ধ করবে না, ক্যাম্পাসে বন্ধ করতে। হোয়াট ডু ইউ থিংক? ক্যাম্পাসে পলিটিক্স হবে না? না, ক্যাম্পাসে পলিটিক্স যদি না হয় বা আপনি যদি আউট অফ দ্য ক্যাম্পাস হবে, তো আপনি বিষয়টা এমন না যে ছাত্র রাজনীতি ক্যাম্পাসে হলেই শুধু খারাপ হচ্ছে, বাইরে ভালো হচ্ছে, বিষয়টা তো ওরকম না। একটু আমি হোল্ড করি আপনাকে। এই ক্যাম্পাস ছাত্র রাজনীতির কারণেই বাংলাদেশের আমাদের ধরুন কতজন মারা গেছে, 2000 ধরলাম আমি, এখনও তো আমরা কোনো অফিসিয়াল তথ্য পাইনি। এই 2000 মরে যাওয়ার জন্য, মারা যাওয়ার জন্য, মার্ডারের জন্য, গণহত্যার জন্য ছাত্র রাজনীতি দায়ী। এটাকে আপনি স্বীকার করেন? না, এটা আমি স্বীকার করি। আমি আপনাকে আমি একটু বলি, আমি বলি, আপনার কি মনে আছে প্রথম দিন ছাত্ররা মাননীয় আইনমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের কাছে বলছিলেন যে আমরা কোটা সংস্কারের বিষয়ে আপনাদের সাথে বসতে চাই, এবং তখন মাননীয় প্রধানমন্ত্রীর স্টেটমেন্ট আসছে যে এটা বিচারাধীন ব্যবস্থা, এটাতে আমার কোনো কমেন্টস করার নেই, এবং আইনমন্ত্রী এটাকে একদম তুচ্ছ করে টিস্যুর মতো ফেলে দিল। ঠিক ওই দিনই আমি রিসার্চে বের করে আনছি 8টা টেলিভিশন চ্যানেলে স্ক্রলে গেছে একদম হেডলাইন আকারে, তৎকালীন মানে যোগাযোগ মন্ত্রী অর্থাৎ আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেব বলছেন যে আমাদের ছাত্রলীগ, ওয়ার্ডটা উনি বলছে, আমাদের ছাত্রলীগ ইজ এনাফ টু কন্ট্রোল, আর এদেরকে ফানিশ দেওয়ার জন্য, রাস্তা থেকে উঠে দেওয়ার জন্য। এই ওয়ার্ডটা বলার হাফ এন আওয়ারের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগং বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটিতে গণহারে মারামারি শুরু হয়ে গেছে, এবং ওই মারামারি থেকেই কিন্তু অনেক ছাত্র উইন্ডেড হয়েছে, অনেক ছাত্র। তো আপনি কি মনে করেন না সূত্রপাত ওটা না? না, কোনটা বলে? মানে সূত্রপাত, ঘটনার সূত্রপাত ওইটা, কিন্তু ঘটনার সূত্রপাত ছাত্র রাজনীতি না, বা এই 2000 মানুষ যে মারা গিয়েছে তার দোষ বা দায়ী ছাত্র রাজনীতি, এই যে একটা স্টেটমেন্ট, আমি এটাতে অ্যাগ্রি করি না। কেন অ্যাগ্রি করি না বলি, বাংলাদেশে তো শুধু 2000 মানুষ মারা যায়, আরো অনেক মানুষ মারা গেছে, রাইট? এই 2000 ছাত্র রাজনীতি বা ছাত্র ক্যাম্পাসে যে ছাত্র মারা গিয়েছে, এগুলোর কি বিচার হয়েছে? এটার কি বিচার হয়েছে? না, এই বিচার না হওয়াটা হলো কারণ। যদি বিচার হইতো তাহলে আর এটা 2000-এ আসতো না, আর আপনি ছাত্রলীগ হামলা করতো না। যদি বিচার হইতো, যদি বিচারের সংস্কৃতি থাকতো, তাহলে এই নাম্বারটা 2000-এ আসতো না। আর 2000-এ আসার পরেও যদি বিচার না হয়, তাহলে এই নাম্বার 4000 হবে, 40,000-ও হইতে পারে। তার মানে আপনি কি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চাচ্ছেন? ছাত্র রাজনীতি আমার আনসার বাইনারি না, আমার আনসার সিম্পলিস্টিক না যে ইয়েস অথবা নো। এটা ইজ নট, তারা বলছে তারা এটা পক্ষে না, মানে 2008-এ একবার বন্ধ করতে চাইছিল। ইট ইজ নট আ লাইট সুইচ অন এন্ড অফ। হ্যাঁ, লাইক আদার থিংস ইন লাইফ, এখানে গ্রে এরিয়া আছে। গ্রে এরিয়াটা একটু এক্সপ্লেন করি। সরকার দলীয় বা বিরোধী দলীয় বা রাজনৈতিক দলের মদতপুষ্ট যে রাজনীতি বা ছাত্র রাজনীতি, সেটা খারাপ কেন আমরা বলতেছি? আমরা খারাপ এই কারণে বলতেছি যে তারা হল দখল করতে পারে আর প্রভোস্টরা কিছু বলে না, তারা সন্ত্রাস করতে পারে কিন্তু ভিসি কিছু বলে না। এই না বলাটা হলো সমস্যা। যদি ভিসি বলতো, যদি প্রভোস্ট বলতো, তাহলে ছাত্র রাজনীতি কোনো সমস্যা না। আমি কথা বুঝতে পারছি? আচ্ছা, কেন একটা এক্সাম্পল দিই। যদি বিরোধী দলে এখন এতদিন ছিল ছাত্র দল আর সরকার দলে ছিল ছাত্রলীগ, ছাত্র দল যদি কোনো হল দখল করতে যাইতো, তাহলে ভিসি কি করতো?
পুলিশ ডাকতো, পুলিশ ধরে দিত, তো তাহলে তারা তো পারলো না। যখন ছাত্রলীগ করতে যায় তখন ভিসি কিছু বলে না দেখেই তারা পাওয়ার পাচ্ছে। ছাত্রদল যদি এখন যাইতো বা করতে হল দখল করতে যেত তারা পারতো না, তো পারতেছিল না বা পারে না, এতদিন পারে নাই, রাইট? কেন পারে না? বিকজ ওইটার বিচার হয় কিন্তু সরকার দলেরটা বিচার হয় না। এই যে বিচারহীনতার সংস্কৃতি, আপনি বলছেন যে পলিটিক্স দায়ী না, স্টুডেন্ট পলিটিক্স দায়ী। আই এম গোয়িং ইনটু দ্য রুট অফ দ্য প্রবলেম। আমি সিম্পটমের ট্রিটমেন্ট করে লাভ নাই। হ্যাঁ, রুট হচ্ছে বিচারহীনতা। হ্যাঁ, ছাত্র রাজনীতির প্রয়োজনটা কোথায়? প্রয়োজনটা হচ্ছে এখানে যখন একটা শিক্ষানীতি পাস হয় সেখানে ছাত্রদের কোনো রিপ্রেজেন্টেশন থাকে না। যখন এই যে কোটা সংস্কার আন্দোলন যে হইলো, এটা কি ছাত্রদের মধ্যে যদি কালেকটিভ উইল না এক্সপ্রেস করতো, এই আন্দোলনটা কি মাঠে আসতো? আমি ছোট্ট একটা প্রশ্ন আপনাকে অ্যাড করি, সেটা হচ্ছে যে ইয়েস, আমি আপনার যে কথাটা এটা ভ্যালিড, যে আমাদের ভিসি মহোদয়, আমাদের প্রভোস্ট বা আমাদের ডিন, হোয়াট এভার, আমাদের যারা অ্যাডমিনিস্ট্রেশন ইউনিভার্সিটি, তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে সরকার দলকে, যেই হোক সে। কিন্তু ধরুন এই সরকার কালকে অ্যানাউন্সমেন্ট করে দিল ইউনিভার্সিটিতে পলিটিক্স হবে না। এখন এই দেশের যে প্রেক্ষাপট, আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, আপনি বার কমপ্লিট করছেন, সব কিছু করছেন, এখানে তো মনে হয় আপনার ক্যাম্পাসে লেবারের কোনো ইউনিট ছিল না বা কনজারভেটিভ ইউনিট ছিল না? ছিল, অ্যাবসলিউটলি ছিল। কিন্তু বয়সের ভিত্তিতে নো, অ্যাবসলিউটলি উই হ্যাভ আ লেবার স্টুডেন্টস ইউনিয়ন। আমাদের ক্যাম্পাসে ছিল। আমাদের ক্যাম্পাস ভিত্তিক লেবারের ইউনিয়ন বা ছোট ছোট গ্রুপ ওইখানে হইতো। কিন্তু এখানে বাস্তবতাটা কি? বাস্তবতা হচ্ছে আপনি যদি এই সরকার, অন্তর্বর্তী সরকার যদি ছাত্র রাজনীতি বন্ধ করে দেয় ক্যাম্পাসে, হ্যাঁ, যদি বন্ধ করে দেয়, তাহলে অ্যাজ ইফ তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতেছে। বিকজ এই আন্দোলনটা গড়েই তো উঠেছে ছাত্রদের একীভূত হয়ে তাদের ভয়েস আউট করা। আচ্ছা, রাজনীতি মানে কি? ছাত্র রাজনীতি মানেটা কি? মিনিংটা, রাজনীতির মিনিংটা কি? এই যে নাহিদকে বলেন বা আপনি আজকে আসিফ মাহমুদ হলো, রাইট? ওনারা পলিটিশিয়ান না, বাট তারা ছাত্র শক্তি একটা সংগঠন আছে ঢাকা ইউনিভার্সিটিতে, একজন হলো সেক্রেটারি, আরেকজন পলিটিক্যাল অর্গানাইজেশন। ছাত্র শক্তি একটা ছাত্র সংগঠন, বাট নন পলিটিক্যাল। But what is political? If I ask, if you political ছাত্রলীগ না, আপনি এটা বলতে পারেন যে তাদের কোনো মেইনস্ট্রিম রাজনৈতিক দলের সাথে সম্পর্ক নাই, এটা বলতে পারেন। ব্যাকআপ আমি বলছি। হ্যাঁ, এটা স্টুডেন্ট ইউনিয়নের মত। এখানে কিন্তু প্রতিটা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট ইউনিয়ন থাকে, যারা স্টুডেন্টদের প্রবলেম শুনে প্রবলেম সলভ করার চেষ্টা করে, একদম নিউট্রাল একটা জায়গা। মানে তারা কোনো মেজর পলিটিক্যাল পার্টির অঙ্গ সংগঠন না, তারা নিজেরাই একটা সংগঠন। অ্যান্ড হোয়াট ইজ পলিটিক্যাল? পলিটিক্যাল শব্দটা তো আমাদেরকে খুবই আত্মস্থ করতে, আমরা আসলে এটা এত মিসইউজ হয়েছে, আমরা এভাবে বলি যে পলিটিক্স খারাপ হয়ে গেছে, না রাজনীতি খারাপ হয়ে গেছে, কারণ রাজনীতিতে পলিটিক্স ঢুকছে। সো বিষয়টা ওরকম, পলিটিক্স ইজ নট আ ব্যাড থিং। ছাত্র রাজনীতি বা যে কোনো রাজনীতি, শ্রমিকরা যে ইউনিয়ন করে, এটা কি আপনি খারাপ বলবেন? এটা কখনোই খারাপ না, এটা তার অধিকারের আদায় করতেছে। আমাদের আজকে যদি বাজেটে কলমের দাম বাড়ে, এই আন্দোলনটা কে করবে? আজকে যদি দিস্তা কাগজের দাম বাড়ে, এই আন্দোলনটা কে করবে? কারণ এফেক্টেড তো হচ্ছে ছাত্ররা। এটা কি ছাত্রলীগ করবে, ছাত্রদল করবে, ছাত্র শিবির করবে, না ছাত্ররা করবে? ছাত্ররা করবে, তারাও ছাত্র, সবাই ছাত্র। না, তারা তো ছাত্র ইউনিয়ন থাকবে যেখানে সব জায়গা থেকে মানুষ রিপ্রেজেন্টেটিভ না, সেটা কি ফর্মে হবে, দ্যাটস আ ডিফারেন্ট পয়েন্ট। আমি বলতেছি ছাত্র রাজনীতিকে আপনি যদি নির্মূল করে ফেলতে পারেন বা নির্মূল করে ফেলতে চান, চাচ্ছি না, না যদি করতে চান, ইটস আ রং কনসেপ্ট। না, চাচ্ছি না আমি, যাচ্ছে ক্যাম্পাস, ওনারা চাচ্ছে, আমি না, সরি, ওনারা চাচ্ছে ক্যাম্পাস থেকে অফ করার জন্য। না, তো অ্যাবসলিউটলি মেক্স নো সেন্স, কারণ আউট অফ দ্য ক্যাম্পাস করেন, মেক্স অ্যাবসলিউটলি নো সেন্স। কারণ আমি ঢাকা ইউনিভার্সিটির বর্ডারে ঢুকে মিছিল করব না, কিন্তু আমি শাহবাগের বের হয়ে এই রাস্তায় মিছিল করব। তো কি পার্থক্য হইলো? পার্থক্যটা কি? ওখানে আমার কোনো হট্টগোল হলো না ক্যাম্পাসের ভেতরে? হ্যাঁ, বাট আলটিমেটলি হট্টগোলটা তো বাইরে হলো, এটা তো আমার দেশ, আর দেশ তো পুরোটাই। আর সবাই তো আর ক্যাম্পাসে থাকছে না। তাদের কথা হচ্ছে যে তাদের যে সমস্যাটা কোথায়, যেটা আমি সিম্পটমের না বলে এর জন্য আমি রুট কজে যেতে চাচ্ছি। ছাত্র রাজনীতির সমস্যা হচ্ছে আপনার হল দখল করা, ছাত্র রাজনীতির সমস্যা হচ্ছে নিয়োগ বাণিজ্য, ছাত্র রাজনীতির সমস্যা হচ্ছে টর্চার। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ফৌজদারি অপরাধ, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু ছাত্র বা অছাত্রর কোনো ইস্যু না। আপনি যদি একটা টেন্ডারবাজি করেন, সে টেন্ডারবাজি আপনি ছাত্র অবস্থায় করতেছেন না ছাত্রত্ব শেষ করে করতেছেন, মেক্স নো ডিফারেন্স, অ্যাবসলিউটলি নো ডিফারেন্স। আপনি বলতেছেন যে রুট টপ লেভেলে আগে চেঞ্জ হতে হবে। আমার ছাত্র রাজনীতির ব্যাপারে আমার ওপিনিয়ন হচ্ছে ছাত্রদেরকেই রাজনীতিতে সচেতন হইতে হবে। বরং যদি কোনো লেসন থাকে ক্লাস 10 বা ইন্টারে, বাধ্যতামূলকভাবে শেখানো উচিত যে রাজনীতি কি, দেশ কি, রাষ্ট্রের ক্ষমতা কি, সংবিধান কি, মানবাধিকার কি,
অবশ্যই আপনি যদি রাজনৈতিক না হন, এই জেনজিরা যদি রাজনৈতিক না হতো তাহলে কি তারা এভাবে রাস্তায় নামতো? আপনি তাদেরকে বলেন না যে তোমাদের আর রাজনীতি করার দরকার নেই। হোয়াট ইউ মিন রাজনীতি করার দরকার নেই? এই দেশটা যারা রাজনীতি করে বা রাজনীতি করে 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 এই অবস্থায় আসছে, তারা তো হয়তো বা হায়াত আছে আর কিছুদিন, হ্যাঁ আমি হয়তো বা তাদের আগেই চলে যাব, সেটা ডিফারেন্ট। কিন্তু ইয়াং জেনারেশন তো আগামীর বাংলাদেশে থাকবে, তো তাদের কি কোনো বলার অধিকার থাকবে না রাষ্ট্র কিভাবে চলবে? আপনি তাদেরকে রাজনীতি থেকে সরিয়ে ফেলবেন, হাউ ইজ ইট পসিবল? জি, আমরা সেম কোশ্চেন বেলচা করব। হ্যাঁ, আমি তাজবীর ভাইয়ের সাথে কিছু জায়গায় সহমত, কিছু জায়গায় দ্বিমত। এখন আমি বলি, প্রথম বিষয়টা হচ্ছে ছাত্র রাজনীতি। এখন কোন জায়গায় আমি ভাইয়ার সাথে সহমত, সেটা হচ্ছে এই এরিয়াটা একদম গ্রে। আজকে জাস্ট এই 5 মিনিটের ডিসিশন আমি বা যে কোনো বড় নেতাই বলতে পারবে না যে আমরা ছাত্র রাজনীতি চাচ্ছি কি চাচ্ছি না। ক্যাম্পাসে না, একদম ওভারঅল আমার কাছে সলিউশন হচ্ছে আমি চাচ্ছি কি চাচ্ছি না। তারপরের ডিসিশন হচ্ছে আমি কোথায় চাচ্ছি, ঘরে চাচ্ছি, মাঠে চাচ্ছি, নাকি ক্যাম্পাসে চাচ্ছি। মেইন প্রবলেমটা কোথায় আসতেছে? মেইন প্রবলেমটা কিন্তু রাজনীতি ওয়ার্ডটাতে না, রাজনীতির প্র্যাকটিসটাতে না। মেইন প্রবলেমটা হচ্ছে যখন ওই যে আমরা আবার ফিরে যেতে হবে যে যখন ল অ্যান্ড অর্ডারটা নাই, যখন একজন ছাত্রলীগ বা একটা ছাত্র দলের নেতা যখন আরেকটা স্টুডেন্টকে টর্চার করলো, যেটা আপনি বলেন ভাইয়া বলে এটা ফৌজদারি একটা অফেন্স, ইজ এ ক্রিমিনাল অফেন্স। সো এই ছাত্রটাই তাদের দলের পাওয়ারের কারণে সে কি করলো, তাকে এটার আইনের আয়ত্তাধীন করা হলো না, তার কোনো বিচার হলো না, এবং সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ালো। সেই তার হয়তো আরেকটা ক্লাসমেটকে নিয়ে গিয়ে রেপ করলো, যেটার হয়তো সে কোনো রকমের আইনের আয়ত্তায় তার কোনো বিচার হলো না। সো এখন ঘটনাটা কিন্তু সেটা আপনি করলেও অন্যায়, আমি করলেও অন্যায়, একটা ছাত্র করলেও অন্যায়, যে কেউ করলে অন্যায়, আমার দাদা মামা কাকা করলেও অন্যায়। সো অন্যায় হচ্ছে অন্যায়। এখানে স্টুডেন্টরা যদি তাদের লিমিটে থাকে, হয়তো যারা স্টুডেন্ট পলিটিক্স করবে তাদের হয়তো একটা নিশ্চয়ই নীতিমালা থাকবে যে এতটুকু করতে পারবে, এতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, দলে এতটুকু কন্ট্রিবিউট করতে পারবে, এটা করতে পারবে না, সেটা করতে পারবে না। তাদের তো একটা পলিসি থাকবে, প্রতিটা জায়গারই তো একটা পলিসি আছে। সো সমস্যাটা হচ্ছে তারা পলিসির বাইরে গিয়ে কাজ করতেছে। তারা মনে করতেছে আমার দল যেহেতু ক্ষমতায় আছে, আমি আজকে মারবো কাটবো, আমার টিচারই তো আমার সামনে কথা বলার অধিকার নাই, আমি তো আমার সামনে দিয়ে পুলিশ চলে গেল তো পুলিশ কিছু করতে পারতেছে না। এই যে আবরারকে খুন করা হলো বা বিভিন্ন অফেন্সগুলো হচ্ছে, এগুলো তো এখনো পর্যন্ত আমরা বিচার পাচ্ছি না। তো এর জন্য কি হচ্ছে, আরো 10 জন এই কাজগুলো করার সাহস পাচ্ছে। আর এই যে আজকে কোটা আন্দোলনের কথা যেটা বললেন, সেটা হচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীরা তারা কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই রাস্তায় নেমেছিল। এই যে ছাত্র লীগরা যখন নামলো, তারাও কিন্তু ছাত্র, তারা কিন্তু ছাত্রের বাইরে না, তাই না? এই ছাত্র আন্দোলনে তো আমরা আশা করতে পারতাম যে ছাত্র লীগরাও এই ছাত্রদের পাশে থাকবে, তারা তাদের ন্যায়ের পক্ষে কথা বলবে, কিন্তু তারা এই কাজটা করে নাই। তারা কি করেছে, তারা নিজেদেরকে ইনস্ট্যান্টলি ছাত্র মনে না করে তারা মনে করেছে তারা সরকারের লোক, এবং তারা সরকারের লোক শুধু মনে করে নাই, তারা মনে করছে আমরা স্বৈরাচার সরকারের লোক, আমরা এখন যাই করব তাতে কোনো বিচার হবে না। এবং একটা মানুষ যখন আরেকটা ছেলেকে গুলি করলো, এই যে আমি যখন ভিডিওগুলো দেখলাম, এই যে গুলিগুলো চালালো, এই যে অফেন্সগুলো করলো, তাদেরকে একটাবারও বুক কাঁপলো না, একটাবার হাত কাঁপলো না, তারা কিভাবে ট্রেন হলো, তাদেরকে ট্রেন কারা করলো? আজকে যখন হলে বিভিন্ন রকমের রাজনীতি হচ্ছে, যে ভর্তি থেকে শুরু করে হলে সিট পাওয়া থেকে, এই পলিটিক্সগুলো কিভাবে হয়? এটা তো পলিটিক্সের পার্ট না, এটা তো দুর্নীতি। এটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নাই, করাপশন, তারপর ঘুষ, সুদ, সবকিছু মিলে। এখন আপনি ওষুধ দিবেন কোথায়? এর জন্য আমি বলি, যেটা আসলে তাজবীর ভাইয়া হয়তো একটু দ্বিমত পোষণ করবে, সেটা হচ্ছে ওই যে আমাদের এক আপু যিনি কল করলেন, এটা আমি একদম শুরু থেকে বলে আসছি, আমি চাই যে 17 জন দায়িত্ব নিল এবং সেই 17 জনের সাথে 17 কোটি মানুষ আছে, আমরা চাই দেশটা আগে হিল হোক। ফর এক্সাম্পল, আজকে যদি একটা ডিভোর্স হয়, ডিভোর্সের সাথে সাথে কিন্তু আপনি আরেকজনকে বিয়ে করবেন না, আপনি নিজে মেন্টালি প্রিপেয়ার্ড হবেন। আরেকজনকে যদি আপনি বিয়ে করার কথা চিন্তাও করেন, ভালো একটা পাত্র পাত্রী খুঁজবেন, তারপর আপনি বিয়ে করবেন, সময় নেবেন, রাইট? সো আমার কাছে মনে হয় যে এই যে কিন্তু 3 মাস, সো সেক্ষেত্রে এই সরকারও 3 মাস পাওয়া না, ইদ্দাত পিরিয়ডের সাথে আমি কথা বলছি না, আমি একটা মানুষ হিসেবে কথা বলছি। 3 মাস পরে বিয়ে করতে পারে, বাট 3 বছর পরে বিয়ে করার সমস্যা নেই। আপনি ল দিয়ে তো সবকিছু সবসময় আপনি জাস্টিফাই করতে পারবেন না, কারণ এটা তো হিউম্যান ব্রেইন, তাই না? উই আর হিউম্যান। সো আমার কাছে মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট যারা এসেছেন, ডেফিনেটলি আমরা এখন পর্যন্ত আশা করছি যে যেই কয়জন উপদেষ্টা মণ্ডলীতে আছেন বা কমিটিতে আছেন, তারা যথেষ্ট যোগ্য এবং যোগ্যতা সম্পন্ন মানুষ। তারা এখন যদি পলিসি মেকিং করে আমাদের দেশটাকে একটু হিল করার চেষ্টা করে, নেক্সট নির্বাচনের জন্য আমাদের দেশকে প্রিপেয়ার করে, তাহলে আমার কাছে মনে হয় ভালো হয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আরেকটা কথা বলতে চাই যে টাইমটা কেন দরকার, সেটা 3 মাসের, আমার কাছে মনে হচ্ছে যদি তারা 3 মাসের মধ্যে করতে পারে
ভেরি ওয়েল, যদি করতে না পারে আমার কাছে মনে হয় তাদের হ্রাস করার কিছু না, এবং কোনো পলিটিক্যাল পার্টিরও উচিত না তাদেরকে হ্রাস দেওয়া, যেটা আমরা বিভিন্ন সময় দেখে আসলাম অলরেডি। সো আমার কাছে মনে হয় যে যে সকল পলিটিক্যাল পার্টিগুলো আছে বা যদি কেউ নতুন দলও নিয়ে আসতে চায়, তাদের এখন ভাইটাল একটা মোমেন্ট যে তারা দেশের মানুষকে ইমপ্রেস করবে। ধরেন আপনি একটা মেয়েকে পছন্দ করেন, তাকে তো ইমপ্রেস করতে হবে, ইমপ্রেস করার জন্য তো আপনার সময় লাগবে। ওই মেয়েকে তো আপনি বললেই হ্যাঁ বলে আজকে আপনাকে কবুল বলে বিয়ে করবে না। সব কিছুর সাথে কিন্তু সব কিছু আমরা প্র্যাকটিক্যাল লাইফ দিয়ে শিখতে পারি। সো আমার কাছে মনে হয় যে পলিটিক্যাল পার্টিগুলো ইলেকশনে পার্টিসিপেট করবে, কাদেরকে নমিনেশন দেবে, কাদেরকে এখন থেকেই হ্যাঁ তাদের ফ্লোর আর কি ফিল্ড ওয়ার্ক করতে হবে। ফিল্ড ওয়ার্ক মানে এই না যে আপনি কারো বাসায় গিয়ে ঘর মুছে দিয়ে আসলেন, আমি ওইটা মেন করি না। ফিল্ড ওয়ার্ক মানে দেখতে হবে দলের কে কে কাজ করছে, কোন কোন যোগ্য মানুষ এগিয়ে আসছে, কাকে দিয়ে আমি কোন ডিপার্টমেন্ট, আমি যদি সরকার গঠন করি আমি কোন আসনে কোন ডিপার্টমেন্টে কাকে দিতে পারবো, এই সুদূর প্রসারী চিন্তাটা করতে হবে এবং সুদূর প্রসারী চিন্তাটা করার জন্য তাদেরকে টাইম দিতে হবে। ধন্যবাদ ব্যারিস্টার নিশাত করবে এবং ব্যারিস্টার তারবে। আপনার দুজনের জন্য 1 মিনিট করে, 1 মিনিট শেষ কথা, কেমন আগামীর বাংলাদেশ চান? ধন্যবাদ, যেহেতু 1 মিনিট সময় দিয়ে দিচ্ছেন, আই উইল নট রিবার্ট আপুর কথাটা, বাট আমি মনে করি যে অন্তর্বর্তী সরকার যত দ্রুত সময় সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত। যেহেতু তারা যোগ্য সেহেতু তাদের কম সময় লাগা উচিত অন্যদের থেকে। আর বাংলাদেশ কেমন চাই দেখেন, আমি যদি এভাবে বলি যে বাংলাদেশ বা দেশ সংস্কারের দায়িত্ব কার? আমার। দেশ কার? আমাদের। ঠিক আছে, দায়িত্ব নেওয়ার সময় সবসময় নিজের দিকে আঙ্গুলটা ফেরাতে হবে যে হ্যাঁ এটা আমার দায়িত্ব, আমার কাজ। স্বৈরাচারী সরকারের অনেক এজেন্টরা কিন্তু এটা বলতো যে বিকল্প কি, বিকল্প কি, বিকল্প হচ্ছে আমি বিকল্প। এটা নাহিদ এবং আসিফ এবং অন্য সমন্বয়করা দেখাই দিছে যে আমি হলো বিকল্প, রাইট? সো বিকল্পকে এটা নিয়ে টেনশন করার দরকার নেই, আমি বিকল্প আছি ইনশাল্লাহ। আর দায়িত্ব নেওয়ার সময় আমি নিজেরটা নিব, আর যখন মানুষের সেবা করার ব্যাপারে আসবে বা দেশকে ওন করার ব্যাপার আসবে, এটা আমরা সবার ধর্ম, বর্ণ, জাতি, যে কোনো ভেদাভেদ ভুলে গিয়ে, ইনফ্যাক্ট আওয়ামী লীগকেও যদি এখানে সামিল করতে হয় সেটাও করব। আওয়ামী লীগের জন্য আমি ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। যখন এই খুনের বা এই এতগুলা মানুষের গণহত্যার বিচার হবে, আওয়ামী লীগ আসামি হলেও আমি এনশিওর করতে চাই যে সে ন্যায় বিচার পাবে। ধন্যবাদ তাদের। আমি বেশি করব লাস্ট কমেন্টস। আচ্ছা, লাস্ট কমেন্ট হচ্ছে যে যারা শহীদ হলেন বা যারা ইনজুর্ড এখনও হসপিটালে আছে, আমি চাই তাদের যাতে যথাযথ সম্মান দেওয়া হয় এবং যারা এখনও জীবন ঝুঁকিতে আছে বা হসপিটালে চিকিৎসাধীন আছে তাদেরকে যেন আমরা কোনোভাবে ভুলে না যাই এবং তাদেরকে যাতে করে মেইন প্রায়োরিটি দিয়ে তাদের ট্রিটমেন্টটা হয় এবং তারা যাতে সুস্থ হয়ে যার যার বিদ্যাপীঠে ফিরে যেতে পারে। এটা আমি আর কি আমাদের যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তাদেরকে বলবো যে তাদের পলিসি মেকিংয়ে এটা যেন একটা মেইন পলিসিতে থাকে যে যারা শহীদ হয়েছেন তাদেরকে প্রপার সম্মান প্রদান করা এবং যারা আহত হয়েছে বা যারা বিভিন্নভাবে ইনজুরি সাফার করেছে তারা যেন প্রপার ট্রিটমেন্ট পায়, তারা যেন টাকার অভাবে, চিকিৎসার অভাবে, ওষুধের অভাবে যাতে সাফার না হয়। আরেকটা জিনিস বলতে চাই, আপনি জিজ্ঞেস করেছিলেন না কেমন বাংলাদেশ চাই, আমি এমন একটা বাংলাদেশ চাই যখন সরকার পরিবর্তন হবে, যাতে কোনো আমলাকেও এয়ারপোর্টে দৌড় দিয়ে যেতে না হয়, যাতে করে প্রধানমন্ত্রীকেও পালাতে না হয়, যাতে কোনো মন্ত্রীদেরকেও আতঙ্কে থাকতে না হয়। আমি এমন একটা ধন্যবাদ আপনাদের দুজনকেই। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম টোটাল 4 জন এবং আপনারা অনেকে এখনও লাইনে বসে আছেন যে আপনাদের ফিলিংসটা শেয়ার করার জন্য, আপনাদের ইমোশনটাকে শেয়ার করার জন্য, আপনাদের ভালোবাসার বাংলাদেশ সম্পর্কে। এবং আমরা বলেছিলাম যে 71-এ এই বিলের থেকেই সবচেয়ে বেশি সাপোর্ট গিয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময়। সেম এই নতুন স্বাধীনতার ক্ষেত্রেও বিলের থেকে অনেক বেশি আন্দোলন হয়েছে, টাফারকে স্কয়ার হয়েছে, অনেকে অনেক কথা বলেছে, অনেককে যেভাবে পারছে যে সেক্টরে ছিল সেভাবেই সাপোর্ট দিয়েছেন। আপনাদেরকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটি স্বাভাবিক বাংলাদেশ পেতে চাই এবং পেয়েছি এবং আশা করছি তারা দায়িত্ব নেবে। এখন আমাদের অ্যাজ এ প্রবাসী আমাদের করণীয় কি? ফার্স্ট আমাদের করণীয় হচ্ছে যে এখন তো চেঞ্জ হচ্ছে, তাই না? এক সরকার থেকে আরেক সরকারে আসতেছে। এই চেঞ্জের সময় আমি জানি যে আমাকে অনেকে নির্যাতন করছেন, বাট আমি গ্রেসিভ হব না, আমি প্রতিশোধ পরায়ণ হব না, আমি ক্ষমা করার জন্য নিজেকে প্রিপেয়ার করব যে উনি আমাকে গত 15 বছর আঘাত করছে, ব্যবসা ডিস্ট্রয় করছে, আমার পরিবারের সবাইকে আঘাত করছে, থাক না ওনার কাছ থেকে ক্ষমা করে দিলাম। আমার মনে হয় এই ক্ষমাটুকু করে দিলে বেশি ক্ষতি হবে না, কারণ এই ক্ষমার মাধ্যমে ওনার ব্রেনের মধ্যে একটা গিল্টিনেস কাজ করবে যে আমি যাকে সারা 15 বছর মারলাম, ধরলাম, কাটলাম, অন্যায় বিচার করলাম, সে আমাকে ক্ষমা করে দিল। আই বিলিভ উনি আর কখনো এই অন্যায়টুকু করবে না। সো এটা আমাদের অস্থিরতা কমানোর জন্য। 2 হচ্ছে যে
বাংলাদেশে আমি কোনো মাইনরিটি শব্দটা ইউজ করতে চাই না। বাংলাদেশ হচ্ছে আমাদের বলতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাদা, কালো, ধনী, গরিব, সবার, এই সবাই যাতে ভালো থাকে। আমার মসজিদে হামলা করবেন, তার মন্দিরে হামলা করবেন, তার মণ্ডপে হামলা করবেন, নো, এটা যদি করে থাকেন তাহলে আপনি বাংলাদেশি না, তাহলে আপনি রাষ্ট্রদ্রোহ কাজ করছেন। এবং আপনার মুখের মধ্যে আছে আমি বাংলাদেশি, বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু মনে মনে আছে যে কোনোভাবেই হোক এই দেশটাকে ধ্বংস করতে হবে। তাই যারা এই প্রবাসে আছেন আপনারা আপনাদের বাড়িতে ফোন করুন, আত্মীয় স্বজনের সাথে আমি জানি কানেকশন আছে, সবাইকে বলুন যাতে করে কেউ কাউকে আঘাত না করে। কোনো মন্দির ভাঙা যাবে না, কোনো মসজিদ ভাঙা যাবে না, কোনো মণ্ডপ ভাঙা যাবে না। প্রয়োজনে পারলে গার্ড দেন এবং দেখান যে ইয়েস উই ক্যান ডু এভরিথিং। যেটা ছাত্ররা গত 3-4 দিন ধরে ট্রাফিক হয়ে প্রমাণ করিয়ে দিয়েছে আফটার 71 কীভাবে মেনটেন করতে হয়। এত টাকাই স্পেন্ড করছি আমরা ট্রাফিক পুলিশের জন্য, অথচ ইউনিভার্সিটি পড়ো স্টুডেন্টরা পুরা সুন্দরভাবে পরিচালনা করছে। যে রিকোয়েস্টটা হবে যে আমি আবারও বলছিলাম, তখন বলছিলাম যে রেমিটেন্স পাঠাবেন কি পাঠাবেন না এটা আপনার ব্যাপার ছিল, কারণ এই রেমিটেন্সের টাকা দিয়েই মুগ্ধদেরকে গুলি করছে বা করবে। আর এখন যেহেতু আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো পজিশনে আছি এবং ওই যে একজন এসআই বলছে এখন আর আমার ভয় নাই, আমাকে কিডন্যাপ করবে, গুলি করবে বা আমারে অ্যারেস্ট করবে, তো আপনাদেরও ভয় নেই। তাই যত পারেন দেশে রেমিটেন্স পাঠান, প্রয়োজন একটু বেশি পাঠান, যাতে করে আমাদের যে সমস্যাগুলো আমরা অতি দ্রুত সমাধান করতে পারি। মনে রাখবেন এটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের ভালোবাসার বাংলাদেশ, এটা আমাদের আবেগের বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশটাকে গড়ে তুলি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।